প্রদীপটা, ছাদে যাবেন? প্রদীপ্তা সংকীর্ণ কণ্ঠে শুধায়। চন্দ্রবিলাস করতে? আদিপ না বোধক মাথা নাড়ে, মুখে বলে, না, সতেজ হাওয়া গায়ে মাখতে। আপনার কণ্ঠস্বর নিস্তেজ শোনাচ্ছে। পরক্ষণে আদিপ আবার বলল, রইল চন্দ্রবিলাসের কথা। আমার ঘরের বারান্দা থেকে চাঁদটা স্পষ্ট দেখা যায়। বিয়ের পর আমার বারান্দায় দুটো চাঁদ থাকবে। তখন আপনি আপনার চাঁদ আর আমি আমার চাঁদ নিয়ে চন্দ্রবিলাস করব, ঠিক আছে? প্রদীপ তার একটু জড়সড় হয়ে বসলো, চিবুক দেবে গেল গলায়। আদিপ প্রদীপ্তাকে লজ্জায় আড়ষ্ট করে প্রসন্ন হাসলো। মেয়েটাকে উত্ত্যক্ত করার মাঝেও আলাদা মজা। প্রদীপ্তা মিনমিনে গলায় বলল, আমার ক্লান্ত লাগছে। আদিপ নমনীয় কণ্ঠে বলল, মামুনিকে ডেকে দিচ্ছি, ওনার সাথে রুমে গিয়ে ঘুমাবেন। নাচ গান হই হুল্লোড়ের মধ্যে দিয়ে মেহেদি অনুষ্ঠান শেষ হয়ে যায়। প্রদীপ্তারও স্বস্তি মিলে গায়ে জড়ানো অলংকার ভারী বস্ত্র খুলে পাতলা শাড়িটা গায়ে জড়াতে পেরে। তবে হাতের মেহেদি ওঠানো নিষেধ, কমপক্ষে সারা রাত রাখতে বলেছেন আর্টিস্ট। রুষাও অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছে প্রদীপ্তাকে যে মেহেদি ওঠানো যাবে না। আজ রাতে রুষা ও হিয়ার রাহা তিনজন প্রদীপ্তার সাথে থাকে। প্রদীপ্তার সব সুবিধা অসুবিধা তদারকি করে তিনজনই। পরদিন সকালে, কাল রাতে দেরি করে ঘুমানোর দরুন আজ ঘুম থেকে প্রত্যেকে ওঠে বেলা করে। সকাল সকাল নিজের হাতের অবস্থা থেকে হাঁ হয়ে রয় প্রদীপ্তা। মেহেদি ঝরে পড়ে রং বেরিয়েছে, একদম কুচকুচে রং ধারণ করেছে হাতে। প্রদীপ্তার নিজের হাত নিজের কাছেই বড্ড বিদঘুটে লাগলো। রুষাদের হাতের অবস্থা দেখাতে ওরা এক একজন চিৎকার করে ওঠে, ভাইয়া তোমায় কত ভালোবাসি আপু। প্রদীপ্তা হতবাক। রুষাও মেহেদি দিয়েছে, ও সমস্ত আফটার কেয়ার অবধি করেছে, তবে ওর হাতে রং তেমন আসেনি। যদিও মেহেন্দির রং রক্তের তাপমাত্রার ওপর নির্ভরশীল, তবু ওরা সবাই মিলে চেঁচালো উচ্ছ্বাসে, ভাইয়ার কাছ থেকে যদি ট্রিট না নিই তবে বলবে কি সুন্দর রং হয়েছে মেহেদিতে। রুষা প্রদীপ তার ফোন নিয়ে হাত দুটোর ছবি তুলে পাঠিয়ে দিল ভাইয়ের নাম্বারে। রুষা, রাহা আর ওহি মিলে ভয়েস মেসেজ পাঠালো। কত ভালোবাসা। প্রদীপ্তা নির্বাক। ওদের দেখালো কি আর ওরা বুঝলো কি? প্রদীপ্তের কাছে মোটেও ভালো লাগলো না মেহেদির রং। সব কিছুর একটা মাত্রা আছে, তা অতিক্রম করে অতিরিক্ত হয়ে গেলে কার ভালো লাগে? এই রং দিয়ে নাকি ভালোবাসা বিবেচনা করা হয়। প্রদীপ্তার নাক মুখ কুঁচকে আসে। দুপুরের দিকে কাব্য রুষারা রং খেলায় মত্ত হলো। প্রদীপ্তা ছবি তুলে চলে এসেছে, গায়ে কোনো আবির মাখেনি। আদিপ এসবের ধারে কাছেও নেই। কাল বিয়ে, টুকটাক যে ঝামেলা আছে বাবা চাচাদের সাথে, সেই দিকটা দেখতে দেখতেই ওর আজকের দিনটা কাটে। প্রদীপ্তার দিন কাটে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করতে করতে। এটাকে ঘরোয়া আয়োজন বলে? এটা যদি সামান্য কাবিনের আয়োজন হয়, না জানি এমদাদ খানার রশিদ দেওয়ান বিয়েতে কি করবেন। সোনালী আভায় অভিষিক্ত গোটা খানবাড়িতে, বাড়ির সদর ফটক হতে প্রতিটি প্রাঙ্গণ, প্রাচীর এবং কি প্রতিটি কোণা কোণা জলজলে বাতির আলোয় আলোকিত। খুব সামান্য আয়োজন, তবুও পুষ্পের উৎকীর্ণ সৌরচ্ছটা আর নারীকণ্ঠের অনুরণিত অতিথিদের শোরগোল মিলে জমে উঠেছে প্রদীপ্তার হলুদ সন্ধ্যার অমায়িক উৎসব। কনেকে স্টেজে তোলা হয়েছে, পরনে গাঢ় গোলাপি পেরে হলুদ শাড়ি। আজ ওকে সাজানো হয়েছে বড্ড মিষ্টি করে। আজ ভারী অলংকারের বদলে পাতলা কৃত্রিম ফুলের মালা জড়ানো হয়েছে। ললাটের মধ্যখানে বৃত্তাকার ছোট্ট এক চন্দ্রতিলক দিয়েছে। অপভ্রংশে জমেছে গৌরীমণ্ডন, কৃত্রিম রঙে রাঙা। অধৈর্যরা তিরতির করে কাঁপছে। চুরি ভর্তি হাত দুটো মুষ্টিবদ্ধ করা, বুকে তরঙ্গ খেলছে। শ্বাস প্রশ্বাসের মাত্রা অস্বাভাবিক। এই শ্বাস পড়ছে তো এই পড়ছে না। টলমল করছে চিত্ত। বাতাসের যথাযথ ব্যবস্থা করা হলেও ললাটে আর্দ্রতার সৃষ্টি হয়েছে। মেয়েটা যে কী পরিমাণ ঘেমে আছে তা ওর মুখশ্রী স্পষ্ট বলে দিচ্ছে। ও হাতের মুঠো হতে ফোন বের করে। অধরাকে একটু আগেও বলছিল,
আপু আমার ভয় করছে। অধরা বুঝিয়ে শুনিয়ে দিয়েছে, তবুও করছে। সূর্য আর দিয়ার তো মামিমাকে দেখে খুশির শেষ নেই। ওরা ফোনের মধ্যে ঝড় তুলে দিয়েছিল। তোমাকে কি সুন্দর লাগছে মামিমা। প্রদীপ্তার খারাপ লাগে ওদের জন্য। অধরা থাকলে প্রদীপ্তার সুবিধা হতো। এত ঝড়ঝাপটায় অধরা পাশে থাকলে নিশ্চিত প্রদীপ্তাও একটু স্বস্তিতে বসতে পারত। যদিও রুমকি বেগম, শাহানা বেগম, শীতল বেগম এবং কি রেনুফা খাতুন, তুরিন বেগম আর রুষারা সবাই মিলে প্রদীপ্তার পাশে পাশেই থাকছে, তবুও ওর মধ্যে অজানা শঙ্কা হচ্ছে আজকের রাতটা শুধু কালো আদিভের সহধর্মিণী হয়ে যাবে। ভাবতেই বুক কেমন করে কাঁপে। অজ্ঞাত কারণে চোখ ভিজে ওঠে। মানুষটার সাথে আজও তেমন কথাবার্তা হয়নি। মেসেজে অল্প পরিমাণ কথা হয়েছিল। আদিব রুশাদের মেসেজের প্রেক্ষিতে লিখেছিল, সুন্দর হয়েছে। অতঃপর বেলা 11:30টার দিকে ফের মেসেজ এলো ওর, আপনি নিচে কম কম থাকুন ম্যাম, অন্যরা আপনায় দেখছে। প্রদীপ্তা মেসেজ দেখে মজা পেল। লোকটা পারলে প্রদীপ্তাকে লকারে বন্দি করে রাখে। একটা উর্দু শায়রি আছে না, मुझे कबूल ये भी नहीं कि तुझको आईना देखे, तुझे सिर्फ मैं देखूं और मेरा खुदा देखे। আমি এটাও মানতে নারাজ যে তোমাকে আয়না দেখে, তোমাকে শুধু আমি দেখব আর আমার খোদা দেখবেন। আদিবের অবস্থা কিছুটা এমন ধরনের। প্রদীপ্তা লিখে পাঠায়, আপনি কি ঈশ্বরনীত? আদিব একটু পরেই জবাবে লিখল, ঈর্ষান্বিত? প্রদীপ, আমি পড়ে ছারখার হয়ে যাচ্ছি। প্রদীপটা হেসেছিল। পরে আর কোনো কথা হয়নি, শুধু বিকেলে সাজতে যাওয়ার আগে বলে যাওয়া হয়েছে। প্রদীপটা মেসেজগুলো পড়ে দম ফেলল জোরে। কম্পিত হাতে লিখে পাঠালো, আমার ভয় করছে, আপনি কোথায়? এইটুকু লিখে ফোন বন্ধ করলো প্রদীপটা। রেনুফা খাতুন পাশে আছেন। অনুষ্ঠান শুরু হয়েছে, অনেকক্ষণ হবে। রশিদ দেওয়ানের মেয়ে রশিদ দেওয়ানের কাছেই থাকবে। অথচ যখন প্রদীপটাকে হলুদ দিতে তিনি স্টেজে উঠলেন, তখন হুট করে মেয়ের এমন সাজ দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন। প্রদীপটাকে বুকে জড়িয়ে কি যে কাঁদল লোকটা। বাবার কাছে তার মেয়েরা রাজকন্যা। সে যেমন ঘরেই জন্ম নিক, যেমন ঘরেই থাকুক না কেন, মেয়ে কাছে থাকুক কিংবা দূরে, বাবার ভালোবাসা কমে না। আর সেই রাজকন্যার মনে হোক কিংবা গায়ে একটা ফুলের টোকাও বাবাদের সহ্য হয় না, ওনারা পারেন না। মেয়েটা হওয়ার পর সর্বপ্রথম রশিদ দেওয়ানের কোলে দেওয়া হয়েছিল। স্ত্রী সন্তান নিয়ে খুব সুন্দর দিন কাটছিল রশিদ দেওয়ানের। সেসব এখন অতীত মাত্র। রশিদ দেওয়ান বর্তমান স্ত্রীর সাথে কখনো এমন দিন কাটায়নি। সেই সুন্দর মুহূর্তগুলো আর কখনো ফিরবে না ওনার জীবনে। হুট করে সব কিছুকে বিষদে পরিণত করে প্রদীপ্তার যখন 3 মাস বয়স মাত্র, তখনই উপরওয়ালার ডাকে সাড়া দেন রশিদ দেওয়ানের স্ত্রী, প্রদীপ্তার জন্মদাত্রী মা। অবাক করা বিষয় হচ্ছে, প্রদীপ্তা কখনো ওর মাকে দেখেনি। একটা ছবিও ছিল না ওর মায়ের, যা দেখে মেয়েটা মা স্বাদ নেবে। রশিদ দেওয়ানের নিজের মা ছিল না। বাবা থাকতেন বড় ভাইয়ের সাথে বিলেতে। বড় ভাইয়ের সম্পূর্ণ পরিবার সেখানে। প্রদীপ্তার মতো ছোট্ট শিশুকে সামলানো ওনার পক্ষে সম্ভব নয় বিধায় প্রদীপ্তার নানা ভাই নিজেই ওকে নিয়ে যান। রশিদ দেওয়ান স্ত্রীর শোকে পাগল ছিলেন প্রায়। ওনাকে ওনার বড় ভাই ফোনে বুঝিয়ে সুঝিয়ে বললেন, এই শোক কেটে গেলে উনি যাতে আর একটা বিয়ে করে নেয়। রশিদ দেওয়ানের না লাগুক, প্রদীপ্তার তো একটা মা প্রয়োজন। সেই ঘটনার 8 মাস পর বন্ধু এহসান খানের দাবিতে শীতল বেগমকে উনি বিয়ে করেন। বলা বাহুল্য, এই 8 মাস নিয়ম করে সপ্তাহে 2 থেকে 3 দিন উনি গ্রামে গিয়ে প্রদীপ্তাকে দেখে আসতেন। বিয়ের 3 দিনের মাথায় যখন উনি প্রদীপ্তাকে আনতে গেলেন, তখন প্রদীপ্তার নানু কিছুতেই ওকে দিবে না। রশিদ দেওয়ান ভাবলেন, মেয়েটাকে এতদিন নিজের কাছে রেখেছে, নিশ্চিত সেই মায়ার বাঁধনে দিতে অনিচ্ছুক। অথচ ওনার ধারণা ছিল সম্পূর্ণ ভুল। গরিবের ঘরে হুট করে টাকার বৃষ্টি নামলে তাদের চোখ দুটো লোভে চকচক করে ওঠে।
প্রদীপ্তার নানু আর মামার বেলাতেও তাই হয়েছিল। রশিদ দেওয়ান মেয়ের ভরণ পোষণে জলের মতন টাকা ঢালতেন, প্রয়োজনের তুলনায় অধিক দিতেন। যখন রশিদ দেওয়ান বুঝিয়ে শুনিয়ে মেয়েকে চাইলেন, তখন ওনারা পরিস্থিতি সম্পূর্ণ বিগড়ে ফেললেন। ওনারা চেয়ারম্যান ডাকলেন। চেয়ারম্যান এসে জানালেন সৎ মায়ের কাছে নিয়ে গেলে ছোট বাচ্চাটাকে মেরে ফেলতে পারে। তাছাড়া নাকি রশিদ দেওয়ানের স্ত্রী প্রদীপ্তাকে ওনার বাবার বাড়ি রেখে গিয়েছেন, তাই বাচ্চা দেওয়া যাবে না। রশিদ দেওয়ান বাকরুদ্ধ ছিলেন সেদিন। সব কিছু অবিশ্বাস্য লাগছিল। প্রদীপ্তার নানা অসহায় কণ্ঠে শুধু একবার বলেছিলেন, আমারে মাফ করে দিও বাবাজান। রশিদ দেওয়ান পরদিন পুলিশ নিয়ে গেলেন। আবারও চেয়ারম্যানের কাছে যাওয়া হলো। যেখানে চেয়ারম্যান এসব বলছে সেখানে পুলিশ আর কি করবে। রশিদ দেওয়ানকে হতাশ হতে হলো। যেহেতু সন্তান নেই, কোনো আলাদা ঝামেলা নাই, তাই এমদাদ খান চাইলেন না শীতল বেগম আলাদা থাকুক। উনি রশিদ দেওয়ানকে এক প্রকার জোর করে নিজের কাছে রাখলেন। রশিদ দেওয়ান আবার গেলেন পুলিশ নিয়ে। তখন রায় জানানো হলো প্রদীপ্তা বড় হলে যদি স্বেচ্ছায় রশিদ দেওয়ানের সাথে যেতে ইচ্ছুক হয় তবে যাবে। রশিদ দেওয়ানের করার মতো কিছু ছিল না। ওদিকে প্রদীপ্তা বেড়ে উঠল রশিদ দেওয়ানের নামে মিথ্যে কথাগুলো শুনতে শুনতে। মেয়েটার সাথে ওর বাবার দেখা করানো হতো না, অথচ রশিদ রোজ সপ্তাহে একবার দুইবার করে গ্রামে যেতেন। এমদাদ খানরা এপাশ থেকে বললেন টাকা দেওয়া বন্ধ করে দিলে হয়তো প্রদীপ্তাকে দিয়ে দেবে ওনারা, অথচ সে ঘুরে বালি। উনি সব করে দেখেছেন, লাভ হয়নি। বরং চেয়ারম্যানের কাছে গিয়ে ওর মামা বলে আসতেন, যেই বাবা মেয়ের ভরণ পোষণই ঠিকঠাক দেয় না তার কাছে সন্তান দিবে কি। রশিদ দেওয়ান মেয়ের কথা ভেবে টাকা দেওয়া বন্ধ করতে পারলেন না। প্রদীপ্তার নানা মারা যাওয়ার পর ফের পুলিশ নিয়ে গেলে জানানো হলো প্রদীপ্তার 18 বছর হলেই ওকে রশিদ দেওয়ানের কাছে দিয়ে দেওয়া হবে। রশিদ দেওয়ান কাতরেছেন, কেঁদেছেন। ওনার একটা মাত্র সন্তান, ওনার স্ত্রীর অংশ ওনার চেয়ে কত দূরে। বাবা হিসেবে এবং স্বামী হিসেবে রশিদ দেওয়ানের নিজেকে ব্যর্থ লাগত। প্রদীপ্তার পড়াশুনো ঠিকঠাক রাখার জন্য ওর মামাদের কাছে একটা হুমকি ছিল, যদি মেয়ের পড়াশুনো ঠিক না থাকে তাহলে ওই বাড়ির লোকেদের জাহান্নাম দেখিয়ে দেওয়ার মতো একটা হুমকি। প্রদীপ্তা যখন মাধ্যমিক দিল তখন রশিদ দেওয়ানের সাথে ওকে দেখা করানো হলো না। প্রদীপ্তা এখানে গেছে সেখানে গেছে, নানান ছুতোয় রশিদ দেওয়ানকে কাছে ভিড়তে দিল না। ওর যখন 18 বছর হয় তখন ওনারা বললেন কিছুদিন পর মেয়েটার উচ্চ মাধ্যমিক, এখন যদি ওকে নিয়ে যাওয়া হয় পড়াশোনায় ক্ষতি হবে, এই জন্য তখনও আনা হলো না। তবে উচ্চ মাধ্যমিকের পর হুট করেই একদিন প্রদীপ্তার নানা বাড়ি ঘেরাও হলো পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি দ্বারা। প্রদীপ্তা সেদিন সত্যি সত্যি বাড়ি নেই, লিফা সাথে নিয়ে কোথায় যেন গিয়েছিল। সেদিন প্রদীপ্তার নানা বাড়ির প্রতিটা সদস্যের উপর এমন বাজেভাবে হুমকি দেওয়া হয়েছিল যে প্রদীপ্তার মামা পরদিনই হুট করে প্রদীপ্তাকে ঢাকা পাঠিয়ে দেন। রশিদ দেওয়ান নিজেও জানতেন না মেয়ে আসবে, জানলে নিশ্চিত নিজে গিয়ে নিয়ে আসতেন। ওনাকে জানানো হয়েছিল প্রদীপ্তাকে ট্রেনে তুলে দেওয়ার পরে। রশিদ দেওয়ান এই বোকামির জন্য রাগারাগিও করেছিল ভীষণ। তারপরের ঘটনা সম্পর্কে সবাই অবগত। রশিদ দেওয়ানের কান্নায় প্রদীপ্তাও কেঁদেছে খুব। বাবার কান্না দেখে একটা মেয়ে ঠিক থাকতে পারে নাকি, তাও নিজের এমন বিশেষ একটা দিনে। জীবনের অন্যতম অধ্যায় শুরু হচ্ছে বলে কথা। শীতল বেগম মহিলাটা এত ভালো কেন প্রদীপ্তা আজও বোঝে না। উনি কয়েকদিনের ব্যবধানে সম্পূর্ণ নিজের মা হয়ে উঠেছে প্রদীপ্তার। আজ যখন প্রদীপ্তা কাঁদল, ভদ্রমহিলাও কেঁদে দিলেন। উনি প্রদীপ্তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে সব সুখ দিক, কোনো কষ্ট যেন তোমাকে ছুঁতে না পারে। মায়ের দোয়ার চেয়ে শ্রেষ্ঠ আর কি আছে পৃথিবীতে। প্রদীপ্তা শীতল বেগমকে জড়িয়ে ধরেছিল। শীতল বেগমের মনে হয় তার নিজের নারী ছেঁড়া সন্তান তাকে জড়িয়ে ধরেছে। প্রদীপ্তার সমস্ত আক্ষেপ প্রতীক্ষা তার ব্যক্তিগত মানবটিকে ঘিরে আজকাল তো চোখে হারাচ্ছে। প্রদীপ্তার অপেক্ষার প্রহরের অবসান ঘটিয়ে আধি ভেলো এতক্ষণে। প্রদীপ্তার বুক হতে পাথর নামল।
হালকা লাগলো নিজেকে। আজও প্রদীপ্তার সাথে মিল রেখে একখানা পাঞ্জাবি পরেছে আদিব। সুন্দর মুখশ্রীটা আর একটু সুদর্শন লাগছে। প্রদীপ্তা চোখ জুড়িয়ে এক ধ্যানে দেখে যায় অনিমেষ। আদিবের পেছনে ওর ভাইয়েরা গানের তালে নাচতে নাচতে এগোচ্ছে। সুন্দর একটা মুহূর্ত। স্টেজের নিচ থেকে রুষার দল চিৎকার করে বলল, আপু উঠে ভাইয়ার হাত ধরো। প্রদীপ্তার গাল গরম হয়। সবার সামনে এটা অসম্ভব। আদিব তাতে বিন্দুমাত্র তোয়াক্কা করে না, বরং নিজেই উঠে এলো স্টেজে, এসে বসলো প্রদীপ্তার পাশাপাশি, খুব কাছাকাছি। প্রদীপ্তা পাশ ঘুরে ওকেই দেখলো। সবার চেঁচামেচি ওকে অস্বস্তিতে ফেলছে। মেয়েটা চোখ নামিয়ে নীরবে শাড়ির কিছুটা অংশ আঁকড়ে ধরে জড়সড় হয়ে বসলো। আদিব ব্যাপারটা লক্ষ্য করে ওকে কোমল কণ্ঠে বলে, নার্ভাস হবেন না, আমি আছি। প্রদীপ্ত শুষ্ক ঢোক গিলল। মনে মনে ভাবলো আদিব আছে বলেই তো ও এতটা স্বাভাবিক। অন্য কেউ হলে নিশ্চিত মরে যেত। আদিব ওকে বলল, প্রদীপ্তা, আপনাকে হলদে চন্দ্রপ্রভা ফুল লাগছে, ভীষণ সুন্দর। প্রদীপ্ত ছোট্ট করে বলে, আপনাকেও। আদিব সন্তোষ হয় প্রেয়সীর থেকে প্রশংসিত হয়ে। প্রদীপ্তা মিহি গলায় বলে, আপনি আজও কাজে ব্যস্ত? আদিব বলল, একটু। প্রদীপ্তা নরম সুরে বলে, বুঝতে পারছি। প্রদীপ্তা নিজের হাতটা মেলে ধরে আদিবের কাছে। রং দেখায় কত গাঢ় হয়েছে। আদিবটা দেখে বলল, ভালোবাসার জোরে নাকি এসব হয়েছে? এটা কি সত্যি? প্রদীপ্তা পিটপিট করে তাকালো। কাল রাতে বলল মেহেন্দির রং দিয়ে ভালোবাসা মাপা সম্ভব নয়, আর আজ যেই দেখলো রং গাঢ় হয়েছে অমনি সুর পাল্টে গেল। ভালো তো এমনিই বাসে, মেহেন্দির রং এমন কি? আদিব প্রদীপ্তাকে বায়নার সুরে বলে, হাত দুটো ছুঁই। প্রদীপ্তা শূন্য দৃষ্টে চেয়ে, দৃষ্টিতে সম্মতি। আদিব প্রদীপ্তার হাত দুটো নিজের মুঠোয় নিতে নিতে বলল, কাল থেকে কিন্তু আর অনুমতি নিচ্ছি না। প্রদীপ্তার হৃৎপিণ্ড ফুলকে ওঠে। কাল থেকে অনেক কিছু পাল্টে যাবে। আদিব প্রদীপ্তার সম্পর্ক প্রগাঢ় হবে, মজবুত হবে। একজন হয়ে যাবে আরেকজনের পরিপূরক। বিবাহের ন্যায় পবিত্র বন্ধনে আবদ্ধ হবে দুজন। প্রদীপ্তার দিন শুরু হবে আদিবকে দেখে, রাত শেষ হবে আদিবের বাহুতে। কেমন হবে ভবিষ্যতের দিনগুলো? আদেও এত সুন্দর হবে তো? প্রদীপ্তার ভ্রম কাটে কপলে স্যাঁতস্যাঁতে কিছুর অনুভব হতে। আদিব কিঞ্চিতখানি হলুদ প্রদীপ্তার গালে মেখে দিয়েছে। প্রদীপ্তার চোখের দৃষ্টি নেমে গেল। কাঞ্চননাভা সমৃদ্ধ বদনে এক মুঠো আবির এসে ভিড়ল। আদিব ওর দিকে তাকিয়ে অধর প্রসারিত করে স্বল্প, বিড়বিড় করে মন্ত্রমুগ্ধের মতো আওড়ায়, আমার ছাদ, আমার প্রদীপ্তা, আমার গোটা জীবনের অর্থ। ভালোবাসি, আরো বেশি ভালোবাসি, সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। জোর শব্দে মিউজিক চলার দরুন অনুভূতির স্পষ্ট প্রকাশগুলো শুনতে পেল না প্রদীপ্তা। শুনলে কেমন হতো ওর অন্তঃপটের অবস্থা? আজকের আকাশটা ভূমধ্য সাগরের মতো নীল সাদার মিছিলে স্বচ্ছ, অনন্ত প্রভার কোমল বাহুতে আবিষ্ট। নীল দিগন্তের অন্তঃসহস্র আলোয় ভাসমান হয়েছে নতুন আরেক দিব্য প্রভাত। দিবাকরের সোনালি অঙ্গার স্নিগ্ধ সৌরভ আকাশের ললাট ছুঁয়ে হেমদূতি ছড়িয়ে দিচ্ছে ধরণী জুড়ে। হাওয়ার পরাগের অপার সুরভি নিভৃত মাধুর্যের অনুক্ততার মিছিল বইয়ে দিচ্ছে সর্বত্র জুড়ে। দূরাকাশে ভেসে বেড়ানো শুভ্র মেঘের দলদের দেখতে শ্বেত সঞ্চারী পাখির ন্যায় সুন্দর লাগছে। গোটা ধরণী এই মুহূর্তে সম্পূর্ণ রৌদ্র স্নান, সারা প্রকৃতির রূপ অমায়িক স্নিগ্ধ। এমন অপার সৌন্দর্য নিয়ে হাজির হওয়া দিনটা বিশেষই বটে, খুব বিশেষ। বধূ বেশে দর্পণের সম্মুখে বসে আছে প্রদীপ্তা। এলোমেলো অনুভূতি আর অন্তঃপটে তীব্র শিহরণের দাপটে নাজেহাল অবস্থা তার। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হৃৎপিণ্ডটা বেগতিক মাত্রায় লম্ফঝম্প করছে। গলা শুকিয়ে আসছে একটু পরপরই।
শুভ্র জামদানির কিঞ্চিত অংশ আঁকড়ে ধরতেই মহিলা অপ্রসন্ন কণ্ঠে বলে উঠলেন। প্রদীপ্তা নীরবে হাতের মুঠো হতে শাড়ির অংশটুকু সরিয়ে নেয়। আটকে রাখা শ্বাস উপচে ফেলে পুনরায় নিজের প্রতিবিম্বের পানে তাকায়। কতটা ভিন্ন আর অপূর্ব দেখতে লাগছে তাকে তা খুঁটিয়ে দেখে। তার বক্ষপটে উত্থাল তরঙ্গের দাপট ছড়ায়। মহিলা হাস্যোজ্জ্বল মুখে প্রদীপ্তার মাথায় রক্তরাঙা ওড়নাখানা তুলে দিল, ঢেকে দিল প্রদীপ্তার লজ্জায় রক্তিম মুখশ্রী। প্রদীপ্তার বক্ষপিঞ্জর কেঁপে ওঠে, তড়িৎ খেলে যায় সর্বাঙ্গে। এবার পরিপূর্ণ আদিফের একান্ত নারীটি লাগছে। লম্বা লাল দোপাট্টার খয়েরি অংশ জুড়ে সোনালি সুতোর মাধ্যমে কাজ করা আরবি শব্দগুলো ভাসছে, ফি দুনিয়া ওয়াল আখিরাহ। প্রদীপ্তা নীরবে দৃষ্টি নামিয়ে নেয়, ভেতরটা থেতলে আসে কম্পিত প্রণালীতে। আর মাত্র কিছুক্ষণ, তারপর প্রদীপ্তা সম্পূর্ণ আদিভের, সম্পূর্ণ। মিশ্র অনুভূতির ঝঙ্কারগুলোর কি নাম দেওয়া যায়, যা বিচরণ করছে ওর দেহের সমস্ত ভাগ হতে রোমকূপ পর্যন্ত। প্রদীপ্তার ডান কপল ছুঁয়ে গড়িয়ে পড়ল এক বিন্দু অশ্রু, সুখের অশ্রুজল। বড্ড আবেগ মিশ্রিত এই এক বিন্দু জলে প্রদীপ্তার ঘোলাটে নয়নে ভেসে ওঠে আদিবের সুদর্শন হাস্যোজ্জ্বল মুখশ্রীটা। লজ্জার লালিমা ছড়িয়ে পড়ে সমস্ত মুখমণ্ডল জুড়ে। গোটা বাড়ি সাজানো হালকা রঙের পুষ্প দ্বারা। বাড়ি সাজানোর জন্য যা যা সামগ্রী প্রয়োজন হয়েছে সবই হালকা রঙের। বসার ঘরেই দারুণভাবে করা হয়েছে বিয়ে পড়ানোর সমস্ত আয়োজন। এই ঘরে যত বাড়তি আসবাব ছিল সব হাঁটিয়ে ফেলা হয়েছে, শুধু সোফাগুলো রেখেছে, তাও স্টেজে যেমন করে রাখা হয় তেমন কায়দায়। সমস্ত ধকল কাটিয়ে এক একজনকে তৈরি হতে সাহায্য করে করে নিজেরই তৈরি হতে দেরি হয়ে গেছে রুষার। রুম থেকে বেরিয়ে নিচে নামতেই শরীরটা হাঁপিয়ে উঠল। মনে হচ্ছে মানুষজনে গিজগিজ করছে গোটা বাড়ি। রুষা সেসবে তোয়াক্কা ছাড়াই হাঁটা ধরল। ছেলে মেয়ে একসাথে বিয়ে, তাতে কি? রুষারা তবুও গেট ধরে দাঁড়াবে, মোটা অঙ্কের টাকা হাতিয়ে ছাড়বে আদিফের কাছ থেকে। বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই এই পরিকল্পনা সাজিয়ে রেখেছে ওরা। তাই আদিবকে এই বাড়িতে অবধি রাখিনি, পাঠিয়ে দিয়েছে শেফাদের বাড়িতে। রিদানের ছুটি নেই বিধায় শেফা আসতে পারেনি বিয়েতে। কাব্য আর সাদিদ বড় ভাইয়ের পক্ষে, ওরা দুজন রুষাদের ধারে কাছেও আসেনি। তারা তাদের বড় ভাইয়ের পক্ষেই থাকবে। অকস্মাৎ রুষাকে হাঁটতে দেখে এক ভদ্র মহিলা রুষার দিকে তাকিয়ে গদগদে গলায় বলে ওঠেন, আরে রুষা যে, কেমন আছো? রুষার পদযুগল স্থবির হলো ও ভদ্র মহিলার দিকে তাকায়। অতঃপর মুচকি হেসে নম্র স্বরে বলে, জি ভালো। ভদ্র মহিলার মুখের হাসি আর একটু প্রসারিত করলেন। এই মহিলার পাশে দাঁড়ানো আরও কিছু মহিলাকে দেখিয়ে বললেন, রুষাও বড় হয়ে গেছে তাই না? সবাই হ্যাঁ হ্যাঁ করলেন মহিলার সঙ্গে তাল মিলিয়ে। রুষা কৃত্রিম হেসে ওনাকে সমর্থন করলেন, অথচ মনে মনেও অপ্রসন্ন। দেরি হচ্ছে তো। সহসা রুষার মাথায় আগুন জ্বালিয়ে মহিলা হাসি মুখে বলে উঠলেন, আদিপের তো বিয়েই হয়ে যাচ্ছে, এরপর কিন্তু তোমার পালা। গাটা আচানক খাঁ খাঁ করে জ্বলে ওঠে রুষার। মস্তিষ্ক টকবগায়, তবুও সে কৃত্রিম হাসে, প্লাস্টিকের লম্বা হাসি ঝুলায় মুখশ্রীতে। অতঃপর চিবিয়ে চিবিয়ে বলে, শুনলাম কিছুদিন আগে আপনার বড় বোন মারা গেছে। ইন্নানিল্লাহ আন্টি, এবার কিন্তু আপনার পালা, সাবধানে থাকবেন, আসি। সেই মহিলা সহ আশেপাশের সবগুলো মহিলার হাসি মুখ থেকে উবে গেল মুহূর্তেই। তাজ্জব বনে রুষার দিকে তাকিয়ে রইল প্রত্যেকে। রুষার পেছনে ছিল সায়ান সহ আরও কিছু ছেলেরা। রুষার কথা শুনে প্রত্যেকে হো হো করে হেসে উঠল। হাসল না সায়ান, সে আশ্চর্য চোখে তাকিয়ে থাকে রুষার দিকে। কি সাংঘাতিক কথাবার্তা! সায়ান দাঁত কটমট করে বিড়বিড় করে। বেয়াদব। গেটের কাছে টাকা নিয়ে তুমুল ঝগড়া হয় মেয়ে পক্ষের সাথে ছেলে পক্ষের। মেয়ে পক্ষে অবশ্যই সব মেয়েরা দাঁড়িয়েছিল, আর ছেলে পক্ষে সবগুলো ছেলে।
রুষা, রাহা, ওহি তিনটেই ঝগড়াতে 100। ওরা ওদের দাবির নিচে 1 টাকাও নেবে না। উভয় পক্ষই ভীষণ উত্তেজিত। সাদিদ উপাস থেকে গরম কণ্ঠে বলে, আপু, আপনারা অতিরিক্ত করছেন। আমরা কি এখানে জামা কাপড়ের দোকানে এসেছি নাকি? রুষাও বলে, জামা কাপড়ের দোকানে আসেননি বলেই তো বলছি দামাদামি করবেন না, যা চেয়েছি তাই দিন। কাব্য বলে, এ তো সাংঘাতিক কাণ্ড। আপনারা আমাদের ভাবিকে জিম্মি করে এসব বলিয়েছেন। রুষা ভেংচি কাটে, চোখাচোখি হয় সায়নের সাথে। সায়ন তৎক্ষণাৎ চেঁচায়, ঈদের মতো মুখ না বানিয়ে অনুগ্রহ করে ভিতরে যেতে দিন। ওহি, রাহারা চিৎকার করে ওঠে, একদমই না, ব্রাইট অবধি বলে দিয়েছে যত টাকা চাইছি তত টাকা না দিলে বিয়েই করবে না। ছেলেপক্ষ হেসে ওঠে, হাসতে হাসতে বলে, আমাদের ভাবি যদি আপনাদের মতো বিচুটি স্বভাবের হতো তবে কি আর আমরা আমাদের ভাইয়ের জন্য নিতাম নাকি? রুষা জোর গলায় বলে, একদম মিথ্যা বলছি না, ব্রাইট নিজে এটা বলেছে। বলতে বলতে ও ফোন বের করলো। রেকর্ডকৃত বয়ানটা অন করে ধরলো ওই পক্ষের কানের সামনে, যেখানে রুষারা প্রদীপ্তাকে বলছে, আপু বলো, আমরা যত টাকা চাইবো তত টাকা না দিলে তুমি ভাইয়াকে বিয়ে করবে না। বিস্ময়ে লজ্জায় আটসাট হওয়া প্রদীপ্তা অসহায় কণ্ঠে বলল, আমি এসব পারবো না রুষা। ওহি চঞ্চল কণ্ঠে বলে। প্রদীপ্তা আহত নেত্রে ওদের দিকে চেয়ে মিহি কণ্ঠে বলল, দিতে হবে। ফোন বন্ধ করল রুষা। প্রমাণ দেখাতে পেরে বিশ্বজয়ের হাসি ফুটে উঠেছে কনে পক্ষের অধরে। ওরা ভাব নিয়ে বলল, প্রমাণ দেখালাম তো, এবার দিন টাকা। কাব্য উদ্বিগ্ন কণ্ঠে চিৎকার করে উঠল। বলতে বলতে সায়ন আর সাদিদ দুই সিনা টান টান করে আদিবের দুপাশে এসে দাঁড়ালো। আদিব নীরবে সহ্য করছে ওদের 8 ঘন্টা ধরে চলতে থাকা যুদ্ধ। আপাতত ভাবনা শুধু রুষার শোনানো প্রদীপ্তার কণ্ঠস্বর নিয়ে। ভালো লেগেছে ওর, সেগুলোই কানে কানে বাজছে। সায়ন আর সাদিদ এক সুরে বলে ওঠে, হ্যান্ডশপ করুন সবাই। রুষা চোখ রাঙালো দুজনকেই, বলল, মোটেও জিম্মি করা হয়নি, আমাদের মেয়ে লাজুক বিধায় বলতে কষ্ট হচ্ছিল। সায়ন গমগমে গলায় বলে, দেখুন আপু, আপনি কিন্তু বড্ড ঝগড়া তালে আছেন। কচু খেয়েছেন নাকি? আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে, গলা শুকিয়ে গেছে তেষ্টায়। এমন করতে থাকলে কিন্তু আমরা আমাদের ছেলেকে নিয়ে চলে যাব। ছেলেরা সবাই চিৎকার করে পিটপিট নয়নে সায়নের দিকে তাকালো। বলতে বলতে যে ভুল বলে ফেলেছে বুঝতেই জিভ কাটলো সায়ন। রুষা ঠোঁট বাঁকিয়ে নিস্পৃহ গলায় বলল, হ্যাঁ নিয়ে যান, আপনাদের ছেলে তো 7 কপাল এর ভাগ্য যে আমাদের মেয়ের মতো ফুটফুটে একটা বউ পাচ্ছে। আপনার জন্য তাও গেল বোধহয়। ছেলেরা সবাই একসাথে চেঁচায়, আমাদের ছেলে কম কি, বরং আপনাদের মেয়ের ইয়া বড় একখানা সৌভাগ্য যে আমাদের ছেলের মতো বর পাইছে। রুষা ভ্রু কুচকে তাকাতেই কাব্য আর সাদিদ জিভ কাটলো। ওরা ব্যস্ত কণ্ঠে বলল, না মানে আমাদের ছেলেরই সৌভাগ্য। মেয়েরা হেসে উঠল। ছেলেপক্ষ হাসে কাব্য আর সাদিদের পানে চেয়ে। অবশেষে দীর্ঘ ঝগড়া সমাপ্ত করে টাকা দিতে রাজি হয় ছেলেরা, দেয়ও। তবে যত চাওয়া হয়েছিল তার চেয়ে গুনে গুনে 1 টাকা কম দেয়। শত হোক মেয়ে পক্ষের কাছে জিততে হবে তো নাকি। যা চেয়েছে তার চেয়ে কমই তো দেওয়া হলো। শুভ্র শেরবানি পরিহিত সুদর্শন পুরুষটা গাম্ভীর্য বজায় রেখে বসে আছে আসনে। ওর সামনে সাদা আর হালকা গোলাপি রঙের ফুলের মালা দ্বারা তৈরিকৃত পর্দা দেওয়া, অর্থাৎ মধ্যবর্তী জায়গাটা ফুলের মালা দিয়ে আটকানো, যাতে ওপাশের ব্যক্তিটিকে সরাসরি দেখা না যায়। আদিব উপলব্ধি করতে পারল অতীতে ফেলে আসা দিনের তুলনায় আজ ওর হৃদস্পন্দনের মাত্রা দ্বিগুণ। প্রথম নৌবাহিনীর ফিল্ডে যাওয়ার সময় হৃদস্পন্দন যেমন বাড়তি ছিল, এখনও ঠিক তেমন। সে আরও উপলব্ধি করতে পারে তার মাঝে ভিন্ন অনুভূতিদের উদ্গীরণ। শ্বাস প্রশ্বাস ভারী, পাশে কাজী বসে আছেন। আর কিছুক্ষণ পরেই প্রদীপ্তা তার। জন্ম জন্মান্তরের জন্য আদিব পকেট হাতড়ে ফোন বের করলো। প্রদীপ্তার আইডিতে গিয়ে ওকে লিখে পাঠালো, আপনি কি আমার হওয়ার জন্য প্রস্তুত প্রদীপ্তা?
আদিব আশাও করেনি এত জলদি জবাব আসবে। ওপাশ থেকে চোখের পলকে উত্তর এলো, একদম প্রস্তুত। সেই মেসেজ যে মোটেও প্রদীপ্তা লেখেনি তা বুঝতে বিন্দুমাত্র মাথা ঘামাতে হলো না আদিফকে। এটা নিশ্চিত ওর বোনের কাজ। আদিফ ফোন পকেটে পুরে রাখলো। আকস্মিকভাবে সবার হইচইয়ের মাত্রা বেড়ে গেল ক্রমশ। আদিবের শরীরটা ঝাঁকুনি দিল একবার। ও শব্দের উৎস অনুসরণ করে সিঁড়ির দিকে তাকাতে স্থবির পার্থিব মূর্তি বনে গেল। হৃদস্পন্দন থমকালো। ক্ষণিকেই পলক ফেলতে ভুলে গেল নৌবাহিনীর বিশেষ কর্মকর্তা তাসরিদ খান আদিব। সিঁড়ি হতে ধীর পায়ে নেমে আসছে আদিবের ব্যক্তিগত নারীটি, যার অঙ্গে জড়ানো আদিবের পছন্দ করা সফেদ জামদানি, লাল টকটকে চুলি এক হাত সম আচ্ছাদিত করেছে মাথা হতে মুখশ্রী। মেহেদি রাঙা 2 হাত ভর্তি লাল চুড়ি। প্রদীপ্তার এক হাত রশিদ দেওয়ানের দখলে, অন্য হাত এমদাদ খানের দখলে। বিরাট ওড়নাটা পেছন থেকে ধরেছেন এহসান খান। 3 কর্তার গায়ে একই কারুকাজ খচিত সফেদ পাঞ্জাবি। সকলের দেখা সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত ছিল এই বাস্তবের রং তুলির মিছিলে আঁকা এই দৃশ্যটি। কদমে কদমে প্রদীপ্তার হৃদস্পন্দন বাড়ছে। এক অবদ্ধ অনুভূতির জোয়ারে ভাসছে অন্তর। শীতল কিছু একটার প্রস্রবণ চলছে সমগ্র দেহের কোষে। এক ফালি রক্তিম আভায় সে সরাসরি তাক করল প্রদীপ্তার কপল। মেয়েটা শিউরে উঠল ক্ষণে ক্ষণে। মানুষের হামগাম থামিয়ে দিল আশেপাশের ছেলেরা। ওরা গিটারে সুর তুলল। তীব্র অনুভূতি মিশ্রিত সুরে গেয়ে উঠল প্রত্যেকে। ये हकीकत या ख्वाब मेरा रब से जो मंगा पूरा हुआ, गाएगी दुनिया गीत हमारे एक दिन। दर से भर दू जहान, ना मैं हूँ आशिक ना मैं दीवाने। कह दो मुझे जो पिया, तेरा मेरा है प्यार আমার। গানের প্রতিটি পংক্তি জুড়ে প্রকাশিত হলো আদিবের অন্তরের সর্বনিম্ন স্তরে লুকায়িত, অর্থাৎ ভীষণ গহীনে থাকা অব্যক্ত শব্দগুলো। বহুদিনের প্রতীক্ষার ইতি টেনে আজ প্রদীপ্তা তার ইচ্ছে। শীতলভ আবহাওয়াতেও বিন্দু বিন্দু ঘাম জমল প্রদীপ্তার ললাটে। ওকে এনে বসানো হলো আদিবের সম্মুখে। মধ্যে দেওয়ালের ন্যায় ভূমিকা পালন করলো ফুল দ্বারা তৈরিকৃত পর্দাখানা। কাজী অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে। প্রদীপ্তাকে আনার পর কাজী সাহেবকে আর বসিয়ে রাখা হলো না। এমদাদ খানের অনুমতি নিয়ে শুরু হলো বিয়ের সম্পাদনার কাজ। মেয়েদের জীবনের সবচেয়ে বিশেষ আর ভয়ঙ্কর রকমের সুন্দর মুহূর্ত হলো এটা। প্রদীপ্তার চোখ দুটো বন্ধ। দেহের রক্ত সঞ্চালন থেমে গেছে। প্রতিটা বাক্যে, প্রতিটা শব্দে বিকল হয়ে গেছে দেহের প্রতিটা রন্ধ্র, মস্তকের সমগ্র কোষ। প্রদীপ্তার চোখের পাতায় পূর্বের সমস্ত স্মৃতি এসে ভিড়ে। সবকিছু স্বপ্নের ন্যায় হাজির হয় মানসপটে। ওর চোখ সিক্ত হলো জলে। অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে এলো প্রদীপ্তার আদিবের জীবনে সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্য আদিব বহুদিন ধরে অপেক্ষা করেছে। যেই দিনের জন্য আদিব নিজের কঠিন সত্তার পরিবর্তে গড়েছে একটি কোমল সত্তা, সেই ক্ষণ এলো। কাজী জোরে জোরে উচ্চারণ করলেন, পিতা মোহাম্মদ রশিদ দেওয়ানের সাহেবের একমাত্র কন্যা প্রভা, আপনাকে মোহাম্মদ এমদাদ খানের একমাত্র পুত্র তাসরিদ খান আদিবের সাথে বিবাহের প্রস্তাব করিলাম। রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। এগুলো সাধারণ কথা ছিল? উত্তর না, ছিল না। প্রদীপ্তার লাজুক শরীরটা দৃশ্যমান হয়ে কেঁপে উঠল। হাত পায়ে ধরল বেতাল কম্পন। চোখ দুটো বাদ সামলাতে পারল না। ফাঁকা হয়ে গেল সারা মস্তিষ্ক। শীতল বেগম পেছন থেকে প্রদীপ্তাকে শক্ত করে ধরলেন। আশেপাশে গুঞ্জন পড়ে গেল, কবুল বলো প্রভা। প্রদীপ্তার কানে কিচ্ছু যাচ্ছে না। মেয়েটার কেমন লাগছে তা কয়েকটা বাক্যে বিশ্লেষণ করা অসম্ভব। কে আপনি? আমার আস্তানায় কি চাই থেকে কবুল অবধি আসার কথা ছিল কে? কতটা অপ্রত্যাশিতভাবে আজকের এই দিনটা এসেছে।
প্রদীপ্তা আর আদিবের জীবনে কতটা অনাকাঙ্ক্ষিত ছিল আজকের এই ক্ষণ, এই মহালগ্ন। কাজী আবার বললেন, রাজি থাকলে বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। কি করে উচ্চারণ করবে এই শব্দ? প্রদীপ্তা যেখানে নিজেকে বাকহারা প্রাণী লাগছে, ওর শব্দ ভাণ্ডারে শব্দের আকাল, কণ্ঠনালীতে স্বর নেই, সব কিছু এলোমেলো হচ্ছে, লণ্ডভণ্ড হচ্ছে, আবার ফের গড়ছে। এতটা অগোছালো কবে হয়েছিল প্রদীপ্তা? এতগুলো দিনে বহু অনুভূতির সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রদীপ্তার, তবে আজকের অনুভূতিগুলো ভিন্ন কিছু জানান দিচ্ছে। প্রদীপ্তাকে আবার বলা হলো, মা বলো কবুল। প্রদীপ্তার চোখের নোনা জল পড়া থামছে না, না সে বলতে পারছে না কিছু। ও চোখের বাঁধ আরও উন্মুক্ত করে দিল, ভেতর হতে লুকায়িত বাক্যগুলো আওড়ালো খুব কষ্টে। আপনি আমার নিকট এসেছিলেন কল্পনার রাজপুত্র বেশে, হৃদয় ছড়িয়ে দিয়েছিলেন মিষ্টি সুভাষ, ভালোবাসার তিলক একে করলেন আমায় ভস্য, মহাবিষ্ট গলায় জানিয়ে দিলেন আপনি হীনা আমি নিঃস্ব। কষ্টের জর্জরিত জীবন আমার, শুধুই মিশে ছিল দুঃখ। অবশেষে আপনার মাঝেই খুঁজে পেলাম জীবনের সমস্ত সুখ। তৃতীয়বারের মতো সবাই বলল, বা কবুল বলো। শীতল বেগম মেয়েকে কোমল কণ্ঠে আবার বললেন, মা আমার বলো কবুল। প্রদীপ্তার গলার স্বর অস্বাভাবিকভাবে কাঁপল। ও চোখ বন্ধ করে ভেজা কণ্ঠে উচ্চারণ করল কাঙ্ক্ষিত শব্দটা, কবুল। ওকে দ্বিতীয়বার বলতে বলা হলো, আলহামদুলিল্লাহ কবুল। আবারও বলতে বলা হয়, আলহামদুলিল্লাহ কবুল। প্রদীপ্তার কণ্ঠ ভেঙে আসে, আশপাশ প্রতিধ্বনি হয় এক একজনের আলহামদুলিল্লাহ উচ্চারণে। আদিবের অন্তর শিথিল হয়, প্রশান্তি খেলে যায় রন্ধ্রে রন্ধ্রে। প্রদীপ্তা কান্না ভেজা চিত্তে ছোট্ট কবুল শব্দটার পেছনে লুকায়িত কথাগুলো বলে চলে আপন মনে। প্রিয়, তার চেয়ে অধিক প্রিয় পুরুষ আমার। আমার বিষাদপূর্ণ জীবনে সুখের লগ্ন হয়ে হাজির হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমি যেমন তেমন হালতেই কবুল করার জন্য। আমি আপনার নিকট অত্যন্ত ঋণী। একটু একটু করে এই ঋণ পরিশোধ করতে চাইবেন আমার কাছে, কেমন? আমি ভালোবেসে পরিশোধ করে দিব, তবুও যদি সক্ষম হই। কাজী বললেন 3 কবুল পড়ে আপনাকে গ্রহণ করতে, অথচ আমার ইচ্ছা হলো অসংখ্যবার পড়তে। আমি সহস্রবার আপনাকে কবুল করতে চাই কমান্ডার। আমার আপনাকে নানানভাবে কবুল। আপনার ব্যস্ততা, আপনার রাগ, আপনার গাম্ভীর্য, আপনার ভালোবাসা, অনুরাগ, আদর সব কবুল। এই অছোয়া। প্রদীপ্তা থেমে যায়, লজ্জাটা ঘেরাও করে বোধহয়। ও পুনরায় বলে, এই অছোয়া সর্বাঙ্গ জুড়ে আপনার রাজত্ব কবুল। আমার জীবন থেকে মরণ অবধি আপনার বিচরণ কবুল। আজ আপনার মনস্কামনা পূর্ণ করে আপনার নামে দলিল করে দিলাম নিজেকে। আমার সমস্ত সত্তা আপনার নামে বিসর্জন। এই আমির একমাত্র হকদার আজ থেকে শুধু তাসদির খান আদিফ। শোনো পৃথিবী, আকাশ বাতাস হতে শুরু করে গোটা প্রকৃতি, ওনার কানে কানে চুপি চুপি জানিয়ে দিও তো, ওনার সন্ধ্যা প্রদীপ ওনার খায়েশ মিটিয়ে দিয়েছে। প্রদীপ্তা নিজেকে সঁপে দিয়েছে তাসদির খান আদিফের দরবারে। প্রদীপ্তা নিঃশব্দে কেঁদে যায়, শুধু দুঃখের কান্না নয়, বরং প্রাপ্তির কান্না। আদিব ততক্ষণে কবুল পড়ে নিয়েছে। 3-3-6 কবুলে বেঁধে গেছে 2 মানবীর জীবন। এই ক্ষণ থেকে শুরু হয়ে গেছে ওদের ভালোবাসার নব্য প্রবাহ, অদূর ভবিষ্যৎ একসাথে পাড়ি দেওয়ার যাত্রা। আজ থেকে প্রদীপ্তার নতুন পরিচয় আদিবের সহধর্মিণী, আদিবের নতুন পরিচয় প্রদীপ্তার অর্ধাঙ্গ। আদিব মনে মনে বলল, শুক্রিয়া ইয়া করিম, অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ। আমি নিজেকে নিজে কথা দিচ্ছি, সবসময় এই পবিত্র নারীটিকে আগলে রাখবো, যত্নে রাখবো। বলবো না অনেক যত্ন, আমি
ততটুকু যত্নে তাকে রাখবো যতটা একজন মানুষের জন্য প্রয়োজন। আমি ওনাকে ভালোবাসবো, সব কিছুর চেয়ে বেশি ভালোবাসায় মুড়িয়ে রাখবো যতটা আমার পক্ষে সম্ভব। আমার শেষ নিঃশ্বাস অবধি ওনাকে কোনো কষ্ট পেতে দেব না। যদি সে আমার দ্বারা কোনো কারণে কষ্ট পায় তবে আমাকে মাফ করবেন উপরওয়ালা। আমি নগণ্য মানুষ, আমার কথার কী বা দাম? আপনি উত্তম জ্ঞাত, মহাবিশ্বের প্রতিপালক। আপনি ভালো রাখুন তাকে, আমার দাম্পত্য জীবন সুখময় করুন। শুকরান ইয়া রাব্বি, শুকরান। আল্লাহুম্মা বারিক লাহু। আদিবকে পর্দা হটানোর অনুমতি দেওয়া হলো। বুকের মাঝে ভয়ঙ্কর তাণ্ডব নিয়ে ফুলের মালাগুলোকে দুপাশে সরিয়ে মধ্য দিয়ে অপর প্রান্তে এলো আদিব। প্রদীপ্তার মুখে 1 হাত পরিমাণ ঘোমটা টানা, দেখে বোঝাই যাচ্ছে এখনও কাঁদছে। ক্ষণে ক্ষণে টিস্যু দিয়ে চোখ মুছছে। কাজী সহ বাদবাকিদের মিষ্টি খাওয়াচ্ছে সুমি আর অন্যান্য লোক মিলে। আদিব জমে বোধ হয়ে বসে থাকা ক্রন্দনিত প্রদীপ্তার সম্মুখে হাঁটু মুড়ে বসল। প্রদীপ্তা ওড়না ভেদ করে আর্দ্র চোখে আদিবকে দেখল। শেরবানি পরিহিত আদিবকে স্বর্গদূত লাগছে। প্রদীপ্তার প্রাণ জুড়িয়ে আসে সদ্য বিবাহ বন্ধনে লিপ্ত হওয়া স্বামীকে দেখে। প্রদীপ্তার ওড়নার আড়ালে মুখশ্রীটা না দেখতে পেলেও অধিক চেয়ে রইল আদিব। প্রাপ্তির আনন্দে জলজল করছে আদিবের মুখশ্রী। প্রদীপ্তা এখন এইমাত্র থেকে আদিবের স্ত্রী। বাক্যটা বেজায় উচ্ছ্বাসিত করছে আদিবকে। রুমকি বেগম ছেলের দিকে একটা আংটির বক্স বাড়িয়ে দিলেন। আদিব নিল বক্সটা। এমদাদ খান পাশ থেকে বললেন, আংটিটা পরিয়ে দাও আদিব। আদিব আবার এক পল তাকালো প্রদীপ্তার ওড়নায় আড়াল মুখশ্রী পানে। মেয়েটাকে দেখার জন্য তর সইছে না। নিজের অবদ্ধ অনুভূতিদের নিয়ন্ত্রণ করে এবার আদিবই নিজের সুশীল কণ্ঠস্বরটা পেশ করে তার স্ত্রীর পানে। মিসেস খান, হাতটা দিন। প্রদীপ্তার হৃৎপিণ্ডটা আরও জোরে জোরে ধক ধক করে লাফায়। হরিণী চক্ষু যুগল অশ্রুতে পরিপূর্ণ। আশেপাশের সবটা তার চোখে ধোঁয়াশা। হৃদস্পন্দনের গতি ইচ্ছে মতো বেড়ে চলেছে। তবুও কাঁপতে কাঁপতে হাতটা তুলে স্বামীর সামনে রাখে প্রদীপ্তা। নিজের হাতটা সযত্নে তুলে আদিবের সামনে ধরার সময় প্রচণ্ড কাঁপল প্রদীপ্তার হাত। অন্তঃস্থল জুড়ে অশান্ত ভূমিকম্প সৃষ্টি হয়েছে। নতুন এক অনুভূতির জোয়ারে ভাসছে অন্তর। আদিব নীরের চোখে প্রদীপ্তার দিকে ফের তাকায়। কেমন বেতাল কাঁপছে প্রদীপ্তার দেহটা। এমদাদ খান দ্বিতীয় দফায় তাড়া দেন আদিবকে। আদিব প্রদীপ্তার হাতের দিকে তাকালো। অসহ্য মাত্রায় কেঁপে যাচ্ছে হাতটা তখনও। সমুদ্র থাকতে এই অবধি অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে আদিবকে। ঝড়, সন্ত্রাসদের আক্রমণ এবং কি মৃত্যুর দ্বারগোড়া থেকেও আদিব ঘুরে এসেছে বলা চলে। সব কিছুর সঙ্গেই পরিচিত সে। সেই কঠিন পরিস্থিতিকেও আদিবের আপাতত ফিকে মনে হচ্ছে এই ভয়ঙ্কর সুন্দর লগ্নের কাছে। মনে হচ্ছে বিশ্বজয় করছে। আদিব আংটিটা হাতে তুলে নিয়ে এগিয়ে যায় প্রদীপ্তার কম্পিত হাতে সেই আংটিটির পাকাপোক্ত জায়গা স্থাপন করতে। আশ্চর্য হয়ে যায় আদিব। থরথরানো কম্পনে প্রকম্পিত তার হস্ত। অবিশ্বাস্য চাহনিতে ভরে ওঠে আদিবের অক্ষি যুগল। এও সম্ভব? আদিবেরও হাত কাঁপছে, তাও আবার প্রচণ্ড অস্বাভাবিকভাবে ছেলেটার হাত কাঁপছে। অদ্ভুতভাবে বুক ধড়ফড় করছে। অন্য এক বিশেষ অনুভূতিতে ভাটা পড়ে যাচ্ছে পূর্বে ফেলে আসা দিনগুলো। পাথরের ন্যায় শক্ত হৃদয়টা যে মেয়েটার নিকটে সে তুলোর ন্যায় কোমল হয়ে গেল। রোজ রজনীতে যেই নীরব মায়াবী নয়ন নিদ্রা হারাম করে রাখত আদিবকে, সেই নারী আজ তার হয়ে গেছে। জন্ম জন্মান্তের জন্য তার আদিবের হয়ে গেছে। আদিব আনমনাই বড্ড আবেগী হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই আবার অপ্রস্তুত হয় নিজের হাল দেখে। নিজের কম্পিত হাতেই প্রিয় নারীর কম্পিত হস্তের অনামিকা আঙ্গুলে স্বর্ণের আংটিটির স্থান করে দেয় সযত্নে। ভালোবাসার মোহর লাগিয়ে দেয় প্রিয়তমার হাতে। ফর্সা হাতের অনামিকা আঙুলে আংটিটা যেই যেন অপূর্ণ সৌন্দর্য পূর্ণ করে দিল। প্রদীপ্তার চক্ষুতে 1 ফোঁটা জল ফের গড়িয়ে পড়ে।
আশপাশটা স্বপ্ন স্বপ্ন লাগে। তৎক্ষণাৎই কাল্পনিক মুহূর্তটাকে আরও স্বপ্নময় করে তুলে আদিব নির্দ্বিধায় নির্বিঘ্নে মাথা ঝুঁকিয়ে অধর ছোঁয়ায় প্রদীপ্তার আংটি সমেত হাতে। সঙ্গে সঙ্গে দৃষ্টি বন্ধ করে নিল প্রদীপ্তা। টিস্যু দিয়ে চোখের জল মুছতে থাকা হাতটা স্থবির হয়ে নেমে আসে আরও এক নতুন অভিজ্ঞতা। স্বামীর হতে পাওয়া প্রথম ভালোবাসার স্পর্শ। খুব স্বল্প সময়ের ব্যবধানে প্রদীপ্তার হাত ছেড়ে একটু উঁচু হয়ে এলো আদিব। কম্পিত হাতে প্রেয়সীর ওড়না ধরল তোলবার প্রয়াসে ও ধীর গতিতে সযত্নে লাল ওড়নার আবরণ তুলে উন্মুক্ত করল প্রিয়তমার মুখশ্রী। আদিবের গোটা পৃথিবী থমকে গেল মুহূর্তেই। ও আর কিছু ভাবতেও পারে না। বিকল হয়ে আসা মস্তিষ্কের কথা চিন্তা ভাবনা ছাড়াই বুকে টেনে নেয় সদ্য বিবাহিত স্ত্রীকে। দুর্বার ঝড় ওঠে প্রদীপ্তার বক্ষে। একদমই নব্য অনুভূতির জোয়ার এসে ভাসিয়ে দেয় তাকে। প্রথমবারের এতটা সন্নিকটতায় থরথরিয়ে কাঁপছে দেহ। সব কি বাস্তবে ঘটছে নাকি প্রদীপ্তার স্বপ্ন? অ্যালার্ম বাজলেই কি স্বপ্ন ভেঙে যাবে? এত সুন্দর স্বপ্নটা ভেঙে যাবে? প্রদীপ্তা আরও বেসামাল হয়ে পড়ে। অশান্ত চিত্তটা ভূমিকম্পের ন্যায় কেঁপেই চলেছে ও মৃদু শব্দে ফুপিয়ে ওঠে আদিবের বক্ষে। আদিব দুহাতে আরও আদর করে আগলে নিল ওকে। আদিবের এক হাত প্রদীপ্তার পিঠে, আর এক হাত প্রদীপ্তার মাথার পেছনে। এই অমোঘ আলিঙ্গন বিশ্বস্ত বক্ষে প্রদীপ্তার লেপ্টে থাকা ওর অঝরে কান্না জানান দেয় পূর্ণতা কত সুন্দর। আদিব প্রদীপ্তার মাথার ওপর ভাগে একটা স্নেহময়ী চুমু খেয়ে আবদার মাখা গলায় বলল, আমার ভালোবাসা, আমার নীলচে বিশাল অম্বর, আমার ছাদ, আমার ফুল বাগানের সবচেয়ে যত্নে গড়া ফুল, আমার কালো হৃদয়ে রঙিন রংধনুর রেখা, আমার চোখের মণি জোড়া, সব আপনি। আমি আপনাকে ভালোবাসি প্রদীপ্তা। শ্রাবণ মেঘেদের মতো ভালোবাসি, শুভ্র রঙের মতো ভালোবাসি, সাগরের স্বচ্ছ জলের মতো ভালোবাসি, শরতের আকাশে উড়ে বেড়ানো তুলোর ন্যায় স্নিগ্ধ মেঘেদের মতো ভালোবাসি। আজ থেকে আপনার সমস্ত কষ্ট দুঃখ শুষে নিয়ে আপনাকে সুখের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমার প্রদীপ্তা, আমি আপনাকে কি করে জানাবো এই অনুভূতিদের কথা যা আপনাকে পেয়ে হচ্ছে। আমি নিজেকে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হিসেবে বিবেচিত করতে পারছি। আপনাকে ধন্যবাদ প্রদীপ্তা, সব কিছুর জন্য। প্রদীপ্তার কান্নার গতি বাড়ল তুমুল বেগে। আদিব ফের চুমু আঁকল প্রদীপ্তার মাথায়। মাথার পেছন অংশে বুলিয়ে দিল ভালোবাসাময় হাত। উপস্থিত প্রতিটি ব্যক্তি আবেগী হয়ে পড়েছে ওদের দৃশ্যে। রশিদ দেওয়ান সবার চেয়ে দূরে বসে কাঁদছেন। মেয়েদের বিয়ের সময় বাবারা এত আবেগী থাকে কেন? প্রিয় বাচ্চাটার হুট করে এত বড় হয়ে যাওয়া দেখে রুষা, কাব্য, সাদিদের চোখ হতে জল পড়ল। এবং কি বাদ গেল না রেনুফা খাতুনের মতো প্রৌঢ়াও। বাবার হাতটা শক্ত করে ধরে ময়ূর পালকের কলমখানা দিয়ে কাবিননামায় স্বাক্ষর করতে করতে আবার সমুদ্রের জল এসে ভিড়ল প্রদীপ্তার চোখে। ক্যামেরাম্যান এবার একটু বিরক্তই হলো বটে। প্রতিটা ছবিতে কোণে কাঁদছে। এরপর ছবি ভালো না এলে যত দোষ এদের ঘাড়ে পড়বে। সাদিদ দূর হতে প্রদীপ্তাকে উদ্দেশ্য করে বলল, লক্ষ্মী বোন আমার, এবার একটু থাম, সুনামি এসে যাবে বাড়িতে। রুষা নিষ্পৃহ কণ্ঠে বলে, বন্যায় ভেসে যাব আমরা। প্রদীপ্তা লজ্জায় আড়ষ্ট হয়। রশিদ দেওয়ান নিজের চোখ দুটো মুছলেন রুমালের মাধ্যমে। প্রদীপ্তার কোমল হাতখানা আদিবের কঠোর হাতের মুঠোয় ঝুলিয়ে দিয়ে তবেই উনি পাশ থেকে সরলেন। প্রদীপ্তা আর আদিবের সম্মুখে দর্পণ ধরে বসে আছে রুষা। ওদের ঘিরে দাঁড়িয়ে আছে কাব্য, সাদিদ, সায়ান, রাহা, ওহিসহ আরও অনেকে। আদিবের প্রত্যেকটা ভাই বোনের কারোর চেয়ে কারো উচ্ছ্বাস কম নয়। ওরা ভীষণ খুশি। হাসি তো মুখ থেকে সরছেই না কারো। সাদিদ প্রদীপ্তার মুখের সামনে মাইক ধরল। কাব্য বলল, আয়নায় কাকে দেখতে পাচ্ছেন ভাবি? কাব্যর মুখে এই ডাক শুনে লজ্জায় মিয়ে যায় প্রদীপ্তা। ও কাচুমাচু দৃষ্টিতে কাব্যের দিকে তাকাতেই ও গাঢ় হেসে সুর বদলায়, আয়নায় কি দেখা যায় বাবা?
প্রদীপ্তার কাছ থেকে কোনো প্রকার উত্তর আশা করে না কেউ, নয়তো আশা করে বোকাশোকা উত্তর, অধিক অন্তর্মুখী আর লাজুক কিনা। ওরা অধীর আগ্রহে চেয়ে রয়। প্রদীপ্তা নরম চোখে তাকালো আদিবের দিকে। আদিব সন্তর্পণে আঁকড়ে নিল প্রিয়তমার হাত দুটো, চোখের ইশারায় ঘাবড়াতে বারণ করলো। প্রদীপ্তার দৃষ্টি ফিরিয়ে আনলো আয়নায়। গভীর চোখে আদিবের মুখখানা দেখতে দেখতে হুট করে বলে উঠল, আমার সেফ জোন। প্রদীপ্তার মুখে অবিশ্বাস্য কথাখানা শুনে বিস্ময়ে চেঁচিয়ে উঠল সবাই একসাথে। প্রদীপ্তা লজ্জায় আটসাট, ও আর চোখ তুলতে পারল না। আদিব প্রদীপ্তার লজ্জারাঙা আদল পানে চেয়ে ক্ষীণ হাসে। আজ তার পরম সুখের দিন, সবচেয়ে সুন্দরতম দিন। ওরা আদিবকে শুধালো, ভাইয়া, তুমি আয়নায় কি দেখতে পাচ্ছ? আদিব পূর্ণ দৃষ্টে তাকিয়ে রয় প্রিয়তমা স্ত্রীর মুখ পানে। কি দেখতে পাচ্ছে আদিব আয়নায়? উত্তর নিজের প্রাণভ্রমরা দেখতে পাচ্ছে, যা ছাড়া আদিব নিঃস্ব, আদিব শেষ, মৃত। যদি সৌন্দর্যের দিক হতে বলা হয়, তবে আদিব তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীটিকে দেখতে পাচ্ছে, যাকে পৃথিবীর যে কোনো সুন্দরতম জিনিসের সঙ্গে তুলনা করা সম্ভব। আদিব নিজের মধ্যবর্তী অনুভূতিগুলো শুধু প্রদীপ্তার নিকট একান্তে তুলে ধরতে ভালোবাসে, চিৎকার করে অন্যদের জানানোর মাধ্যমে না। ও সাবলীলভাবে বলল, আমার সহধর্মিণীকে দেখতে পাচ্ছি। কাব্যরা নিজেদের হাসি হাসি মুখটাকে গম্ভীর করে নিল অমনি। ওরা আর একটু ভালো কিছু প্রত্যাশা করেছিল, অথচ তাদের বেরসিক ভাই নিরামিষাসী জবাব পেশ করেছে। প্রদীপ্তার কাছে মোটেও এটা সামান্য নয়, বরং ওর কাছে সব কিছুর ঊর্ধ্বে এটাই প্রিয়। প্রদীপ্তার মুখে হাসির ঝিলিক দেখা গেল কিঞ্চিত। ওপাশ থেকে আদিবের পানে চাইতেই আদিব সন্নিকটে এলো, কানে কানে ফিস ফিস করে বলল, আমার দুনিয়া দেখতে পাচ্ছি প্রদীপ্তা, বেঁচে থাকার অন্যতম উৎস দেখতে পাচ্ছি। আয়না দেখা দেখির পর্ব চুকলো। রোষা নিজের সাজগোজ দেখার উদ্দেশ্যে আয়নাতে নিজের মুখটা একটু দেখছিল সবার সামনেই। সহসা সায়ান এসে রুষার পাশে বসলো। রুষা আয়নাতে সেই দৃশ্য দেখে ভেঙচি কাটে। সায়ান বলে ওঠে, রোষা, আমাকে একটু জিজ্ঞেস কর না, আমি আয়নাতে কি দেখতে পাচ্ছি? রুষা গরম চোখে তাকালো আয়নার মধ্য হতেই, বলল, হ। আগে তুমি সম্বোধনটা ঠিক করো। শান হাসলো সুন্দর করে, বলল, রিনা খানকে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? রুষা অপ্রসন্ন কণ্ঠে বলল, কি দেখতে পাচ্ছ? শান কিঞ্চিত লজ্জা পাওয়ার ন্যায় ভাব ধরল। সবাই ওদের দিকে চেয়ে। অতঃপর হুট করে শান চপল কণ্ঠে বলে উঠল, রুষা কিংকর্তব্য বিমোর। মুহূর্তেই হাসাহাসির রোল পড়ে গেল চারপাশে। শান নিজেও হেসে উঠল শব্দ করে। রুষা বেজায় ক্ষুণ্ণ হলো। ও চিবোতে চিবোতে বলল, আমায় জিজ্ঞাসা করো আমি কি দেখতে পাচ্ছি। শান শুধায়। রুষা শায়ানের বাহুতে জোরে ঘুষি মেরে রুক্ষ কণ্ঠে বলে, মিশা সওদাগরকে। সঙ্গে সঙ্গে কাব্যদের হাসাহাসির মাত্রা বৃদ্ধি পেল। রুষা আয়না ছেড়ে উঠে গেল। যেতে যেতে শাসালো, একদিন আমি তোমার মুখ ভেঙে দেবো দেখো। শানও হাসতে হাসতে বলে, তার আগে আমি তোমার হাত। অবশেষে সব নিয়ম কানুন মেনে নির্বিঘ্নতার সঙ্গে বিয়ের সব কাজকর্ম সম্পন্ন হলো। সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করতে করতে মাগরিবের সময় পেরিয়ে সন্ধ্যা 7:30টার মতো বাজলো। ক্লান্ত প্রদীপ্তা এখন বড্ড নিথর। সোফা ছেড়ে নড়তে চড়তেও কষ্ট হচ্ছে। শাড়ি আর অলংকারের ভারে। এত স্বর্ণ একসাথে আগে কখনো পরা হয়নি। বড্ড অস্বস্তি বোধ হচ্ছে এইসব পরে থাকতে। লোকজন কমে গেছে, বাড়ি প্রায় শূন্য। আদিবের নানা বাড়ির লোকেরা আর শাহনা বেগমের ছোট ভাইয়ের পরিবার শুধু আছেন। এবার সকল ধকল কাটিয়ে নববধূকে নিজ ঘরে তুলতেই এসবের সমাপ্তি। রুমকি বেগমরা এবার তাড়া দিলেন মেয়েটাকে ঘরে নেওয়ার জন্য। ওনারা ভালোই বুঝতে পারছেন প্রদীপ্তার অসুবিধা। খোরশেদ সাহেব আর রেনুফা খাতুনের সাথে নীরবে নিভৃতে বসে আছে নববধূ সাজে প্রদীপ্তা। কিছু ভালো উপদেশ, কিছু খুনসুটিমূলক কথাবার্তা শ্রবণ করছে।
সঙ্গে লজ্জায় মিয়ে যাচ্ছে একটু বাদে বাদে। সহসা ফের সকলের মাঝে মধ্যমণিতে রূপান্তরিত হতে হয় তাকে। সকলে এসে ঘেরাও করে প্রদীপটাকে। মুখের সামনে 1 হাত পরিমাণ টেনে রাখা লাল দোপাট্টার অভ্যন্তর হতে প্রদীপটা দেখল শুভ্র শেরবানি পরিহিত অতিমাত্রায় সুদর্শন স্বামী নামক ব্যক্তিটি এগিয়ে আসছে তার নিকট। প্রদীপটা লাজে দৃষ্টি নামিয়ে নিল। অনুভব করল আদিব বড্ড কাছে এসেছে। আশেপাশে বড্ড শোরগোল। মেয়েটা কোণঠায় মরিয়ে গেল। শীতল হয়ে এলো শরীর। দৈবাৎ আদিবের সাবলীল কণ্ঠস্বর ভেসে এলো প্রদীপ্তার শ্রবণেন্দ্রিয়ে। প্রদীপ্তা, আমি সমুদ্রের বুকে অতন্দ্র প্রহরী হিসেবে চলে আসছি প্রতিনিয়ত, কারণ শপথ ছিল সমুদ্র রক্ষার। আমি আপনাকেও আদর যত্নেই মুড়িয়ে রাখবো, কারণ প্রতিজ্ঞা করেছি আপনাকে ভালোবাসার। আদিবের বাক্য শেষ হতে না হতেই ঝট করে পুরুষালী পেশিবহুল হাতটা প্রদীপ্তার পাতলা দেহটাকে শূন্যে তুলে নিল। আদিবের একটা হাত প্রদীপ্তার হাঁটুদয়ের নিচে, অন্য হাতখানা ঘাড়ের কাছে প্রবেশ করেছে। চকিত বিহ্বলতায় কুঁকড়ে ওঠে প্রদীপ্তার চিত্ত। আকুণ্ঠ কুণ্ঠায় লালাভ হয়ে ওঠে আদল। চোখ জোড়া মেলে রাখতে হয় অক্ষম। গরম নিঃশ্বাসগুলো ভারী হয়ে নিংড়ে আসে ভেতর থেকে। কতই বা দূরত্ব আদিব আর প্রদীপ্তার মাঝে। 1 হাত কিংবা আধ হাত সম দূরত্ব তো নয়, বরং প্রদীপ্তা মেশে আছে সুঠামদেহী মানবটার প্রশস্ত বুকে। নাসরেন্দ্রিয়ে হু হু করে প্রবেশ করছে আদিবের শরীরের মিষ্টি প্রেম প্রেম জোরালো গন্ধটা। আদিবের নিশ্ছিদ্র নিরাপত্তা সহিত আগল দেওয়া হাত দুটো প্রদীপ্তাকে অশান্ত করে তুলছে, তোলপাড় করে তুলছে ভেতরটা। দৃষ্টি মেরে চাইলে কত নিকট থেকে দেখা সম্ভব মানুষটাকে। প্রতিটি কদমে কদমে প্রদীপ্তার হৃদস্পন্দন বাড়ে। প্রদীপ্তার সাহস করে একবার শুধু লজ্জায় আড়ষ্ট নেত্রপল্লব দুটো খুলেছিল। সাথে সাথে আদিবের মোহিত দৃষ্টির সাথে মিলিত হলো প্রদীপ্তার নিঃশব্দ দৃষ্টি। ঘোমটার আড়ালে আদিবকে প্রদীপ্তা খুব কাছ থেকে দেখল। ওর হৃদয় সিক্ত হলো মুগ্ধতায়, তবে লজ্জা কাটে না। মেয়েটা চোখ দুটো বন্ধ করে নিল। মনের কোঠায় আবদ্ধ অনেকক্ষণ ধরে প্রতীক্ষিত বাক্যগুলো সহসা প্রদীপ্তার নিকট তুলে ধরে আদিব। প্রদীপ্তা, আপনি জানলে অবাক হবেন, আজ দ্বিতীয়বারের মতো আপনি আমার বাহুসজ্জাতে আবদ্ধ হয়েছেন। পার্থক্য হলো আগেরবার ছিলেন শুধুই কর্তব্য, আর এইবার আমার সারা জীবনের দায়িত্ব। প্রদীপ্তা বুঝে রাখা দৃষ্টি মেলল। ফের চোখাচোখি ঘটে দুজনের। কি করে সম্ভব? প্রদীপ্তার তো মনে পড়ে না এমন কোনো ঘটনা যার জন্য আদিবের কোলে চড়তে হয়েছিল তাকে। মেয়েটা ভাবনায় বোধ হয়। লজ্জায় জড়িয়ে থাকা গলা কৌতূহলী হয়ে নিংড়ে আসে। কবে? আদিব হাসে স্ফীত। ততক্ষণে নিজের ঘরের সামনে এসে থেমেছে ওরা। দুয়ারের সামনে ফিতে ধরে দাঁড়িয়ে আছে আবার ওর উটকো ঝামেলার ন্যায় ভাই বোনেরা। ফের টাকার দাবি। কাব্য সাদিদরা সবাই এবার একজোট হয়েছে। আদিব পদযুগল থামাতেই মোটা অঙ্কের টাকা ধার্য করে বসলো সবাই। স্লোগান তুলল, টাকা ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ। সবাই খুশি হয়ে গেল যখন দেখলো কোনো তর্ক বিতর্ক ব্যতীত আদিব প্রদীপ্তাকে কোল থেকে নামিয়ে পকেটে হাত পুরেছে, নিশ্চয়ই টাকা দেওয়ার উদ্দেশ্যে। ওদের মাঝে আনন্দের শেষ নেই। সবাই গদগদে গলায় বলল, ভাইয়া কত ভালো। ওদের ভালো বড় ভাই মুখে এক চিলতে হাসি ফুটিয়ে ঝট করে পকেট থেকে কাঙ্ক্ষিত বস্তুটি বের করে এনে তাক করলো ওদের দিকে। প্রত্যেকে আতঙ্কে চিৎকার করে উঠল আদিবের ধরে রাখা কালো চকচকে বিপজ্জনক বস্তুটা দেখে। প্রদীপ্তা অব্দি আতঙ্কে জড়িয়ে এলো। কাব্য কম্পিত কণ্ঠে বলল, ये तो हमारा साथ धोखा हो गया ब्रो। আদিব তীক্ষ্ণ স্বরে বলে, সরো সামনে থেকে। মনে সাহস সঞ্চয় করে রুষা কম্পিত কণ্ঠে বলে, সাদিদ ভাইয়া, শান ভাইয়া, তোমাদের রিভলভার কোথায়? ওরা অপ্রসন্ন কণ্ঠে জবাব দিল, পকেটে করে ঘুরছি নাকি? কে জানতো এই লোক এত বিপজ্জনক? বিয়ের দিন এসে পকেটে করে ঘুরবে। ওরা কেউ কেউ সরে যেতে চাইলো, আবার কেউ বউ কুচিয়ে দাঁড়িয়ে রইল। আদিব কি সত্যি সত্যি গুলি ছুড়বে নাকি?
আদিব আলতো হেসে বস্তুটা পকেটে পুরে নিল। খুবই সতর্কতার সহিত ওদের আর্জি মোতাবেক মোটামুটি একটা অর্থ নির্বিঘ্নে তুলে দিয়ে শেষ করলো এই ঝঞ্ঝাট। ও আবার তুলে নিল প্রদীপটাকে, কোলে নিয়ে ঘরে অগ্রসর হলো। সুন্দর কক্ষটি আজ ফুলের সমারোহে সজ্জিত। সফেদ বিছানা জুড়ে থোকা থোকা ফুলের রাজত্ব। আদিবের কষ্ট হলো নিজের ঘরের বেশভূষা চিনে নিতে, তবুও যত্ন সহিত বাহুতে আবিষ্টিত শরীরখানা বসিয়ে দিল খাটে।